বশীকরণ বলে দুনিয়াতে কোনো শব্দই নেই। ক্লায়েন্ট মানেই হলো মুরগি, আর মুরগিটাকে বধ করে দেওয়া হচ্ছে তাদের কাজ। 24 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিন, 15 দিন, 21 দিনে কোনো তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় না। আমার 90% শিষ্যই হচ্ছে ঠকবাজ। নরমুন্ডরা, যাদেরকে এক কথায় বলা হয় চণ্ডাল, তারা আমার বাড়িতে আছে, কম বয়সে অনেক দুঃখ নিয়ে মরেছে। আজকে তাকে ব্যবহার করছি আমরা। এই এত আলো, এত কিছুর মাঝে কোনোদিন কিন্তু প্রেত আসবে না। কর্ণপিশাচিনী দুনিয়াতে বর্তমান, কিন্তু কর্ণপিশাচিনীর কারুর অধিকারে এখন নেই বর্তমানে। লটারি, জুয়া কোনোদিন তন্ত্রের দ্বারা পাওয়া যায় না। অনুভব করেছি, ছায়া দেখেছি। নার্সিংহোমের ওয়ার্ড মাস্টার থাকে, তাদের দ্বারা হয় এটা। শ্মশানে পাস হয়, হঠাৎ করেই সেই সবটা নড়ে চড়ে ওঠে। এতটা শক্তি এসে গেল এতটা ডেড বডির ভিতরে, এতটা শক্তি। তখন আমি সেটাকে পেটাতে লাগলাম রীতিমতো, মানে পিটিয়ে পিটিয়ে মনে হয় যেন একটা জায়গা তুবড়ে গেছে। যারা বলে আমি ভয় পাই না কিছু, তারা ভয়টা দেখেনি। আমি ভয় দেখেছি বলে ভয় পাই। কোনো ক্লায়েন্টকে বলবে এই মদ আন, হ্যাঁ অবশ্যই মদ আন। সেটা তুমি নরমুন্ডদের জন্য আনো, সেটা যজ্ঞের জন্য আনো, সেটা কর্মের জন্য আনো। বড় জন্মে তারা ভুগবে, অথবা এই জন্মের শেষের দিকে তারা ভুগবে। তান্ত্রিকরাই মদ খেয়ে টলে পড়ে আছে। নমস্কার বন্ধুরা, এতক্ষণ আপনারা দেখিয়ে নিয়েছেন। আজকে আমার সঙ্গে প্রধান অতিথি হিসেবে আছেন ঋতম শাস্ত্রী মহারাজ। নমস্কার। নমস্কার। আচ্ছা, প্রথমত আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি ফাইনালি টাইম দিলেন আজকে আমাদের সঙ্গে পডকাস্ট করার জন্য। প্রথমে একটা জিনিস জিজ্ঞাসা করব, সেটা হচ্ছে আজকের দিনে, কারণ আরও এই প্রশ্নটা আমার মাথায় এলো, কারণ আপনারও নিজস্ব ডিজিটাল হ্যান্ডেল আছে, ডিজিটাল পেজ আছে, এবং মানুষের সেখান থেকে বিভিন্ন রকমের রেমেডি পেয়ে থাকে। তো এই যে আজকে আমরা প্রত্যেকেই যারাই হাতে ফোনটা নিয়ে ফেসবুক বা ইনস্টা বা ইউটিউব সবসময় রিলস দেখছি, এবং হাজারো প্রেডিকশন, কোনো মানুষ সেটা অন্ধ বিশ্বাস করে করছে, কেউ বলছে, কেউ কেন বেশিরভাগ মানুষই বলছে ফল পাই না, ফল পাচ্ছি না। এই জিনিসটা কি আদৌ এইভাবে করার জিনিস, নাকি প্রত্যেক মানুষের 1:1 আলাদা প্রেডিকশন হয়? আসলে এই তন্ত্রের সব কিছুর একটা মাধ্যম থাকে, মাধ্যম ছাড়া কোনোদিন হয় না। এখনকার দিনে মানুষ নর্মালি একজন ছবি দিল, আরেকজনের ছবি দিল, তার সেখানে ওনারা তন্ত্রক্রিয়া করতে লাগলো, সেখানে বললো যে সেটা 24 ঘন্টাতে হয়ে যাবে, 72 ঘন্টাতে হয়ে যাবে। মানুষকে আশ্বাস দিল এটা, এই আশ্বাসটা কেউ লাস্টে কিন্তু পূর্ণ করতে পারছে না। তখন সেখানে তারা তান্ত্রিকদের নাম হয়ে যাচ্ছে ভণ্ড, আর তন্ত্রটা হয়ে যাচ্ছে ভণ্ডবাজি। তো সেই জায়গা থেকে আজকে এগুলোর মাধ্যমটা বোঝানোর জন্য আমি আজকে এসেছি। আমার লাইফের প্রথম এটা পডকাস্ট, আমার খুব ভালো লেগেছে। এই চ্যানেলটির সমস্ত ম্যানেজমেন্ট আমি প্রথমে অনেক ধন্যবাদ জানাই যে আমাকে এখানে স্থান দেওয়া হয়েছে। আর আমার আজকে যেটা বলার মাধ্যমটাই, বলার বিষয়টাই হলো এই তন্ত্রের মেন যে মূল বক্তব্য, যেটা আজ অবধি হয়তো কেউ তুলে ধরার সাহস করেনি তাদের নিজস্ব জীবিকা নির্বাহের জন্য। কিন্তু আমরা আজকে যারা শ্মশানে অনেকটা সময় কাটিয়ে এসেছি, এখনও কাটাচ্ছি, এখনও আমরা শিখছি অনেক কিছু। শিক্ষার কোনো দিন শেষ হয় না, তন্ত্রের কোনো দিন কোনো শেষ সীমানা নেই। এটা একটা সমুদ্রের মতো। তো তার জন্য আজকে সেই বক্তব্যটাই তুলে ধরতে এসেছি। তো এগুলো হচ্ছে মেনলি আজকে বহু যারা অ্যাস্ট্রোলজার, তন্ত্র, বা যারা অঘোর সম্প্রদায়ভুক্ত, যারা আজকে মানুষের নানান রকম তাদেরকে আশ্বাস দিচ্ছে যে এই বশীকরণ নামের একটা শব্দ এখন খুব ফেমাস হয়ে গেছে। বশীকরণ, মারণ, উচ্চাটন, বিচ্ছেদ। আসলে কিন্তু এই বশীকরণ বলে দুনিয়াতে কোনো শব্দই নেই। এটা হলো প্রথম বিষয়। বশীকরণ বলে দুনিয়াতে কোনো শব্দই নেই। মানে তন্ত্র মতে বলছেন বশীকরণ হয় না? তন্ত্র মতে বশীকরণের কোনো শব্দ নেই। বশীকরণ কথাটার অর্থ কি? বশে করানো। এটার মেন যেটা অর্থ হলো সেটা হলো আকর্ষণ, মানে একজনের আরেকজনের প্রতি আকর্ষণ। এটার ভিতরের যে মাধ্যমটা সেটা হচ্ছে বশে করানো। সেইটাকে মানুষ আজকে বানিয়ে দিয়েছে বশীকরণ, আর সেই বশীকরণটাকে নানান ধরনের নাম দিয়ে দিয়েছে। যেমন মোহিনী বলছে, কেউ কামিনী বলছে, কেউ রাজমোহিনী বলছে। তো আজকে এই ধরনের কিন্তু কোনো রকম কোনো আসলে শাস্ত্রে কোনো এর জায়গা নেই, না কোনো জায়গা নেই। এটা সম্পূর্ণ মিথ্যা। কিন্তু মানে ইনফ্যাক্ট খারাপ ভাবে নেবেন না, মানে বহু তান্ত্রিকের তো প্যাকেজও বানানো আছে, লিস্ট বানানো আছে কি অমুক বশীকরণের জন্য এত টাকা, অমুক বশীকরণের জন্য এত টাকা। এদের জন্যই তো আজকে দুনিয়াটা এরকম জায়গায় এসেছে। এদের জন্যই আজকে আমরা যখন রাস্তায় বেরোই, কেউ হাত জোড় করে প্রণাম করে, আর কেউ বলে দেখ রাস্তা দিয়ে বন্ধ হয়ে যাচ্ছে। পরিষ্কার কথা, এদের জন্যই আজকে এই জায়গাটা আমাদের তৈরি হয়েছে যে মানুষ আজকে আমাদের কোনো কথাই বিশ্বাস করে না। সব কথাতেই ভাবে যে না, এ মিথ্যা বলছে, এ সত্য বলছে, এ আমাকে পুরোপুরি ঠকাচ্ছে। আজকে গ্রহ দোষ, বর্তমান নবগ্রহ যে
নবগ্রহ কারোর উচ্চস্থ থাকে, কারোর নিচস্থ থাকে, কারোর মহাদশা চলছে, হয়তো সেটা তার ক্ষেত্রে সেটা নেগেটিভ প্রভাব দিচ্ছে, কারোর সাড়ে সাথী চলছে, কারোর অথবা মাঙ্গলিক আছে, কারোর কালসর্প আছে, কারোর আবার গুরুচণ্ডাল যোগ আছে। তো এগুলো বর্তমান, এগুলো হচ্ছে কি জ্যোতিষশাস্ত্র মতে, এগুলোর জ্যোতিষশাস্ত্র মতেও রেমেডি আছে, এগুলোর আমাদের এই যজ্ঞ বা তন্ত্র মতে বা বৈদিক মতেও রেমেডি আছে। কিন্তু কোনটা কাজ ফার্স্ট হয়? কাজ ফার্স্ট যদি বলা হয় তো দুটোতেই সমান, যদি সেটা প্রপারভাবে করা যায়। এখনকার দিনে কেউ প্রপার জিনিসটা দেয় না, এখনকার দিনে পাথরও দেয় কম দামি নকল। এখনকার দিনে যারা যজ্ঞ করে দুটো মন্ত্র বললো আর হয়ে গেল শেষ, এরকম না। শুরু থেকে যখন শুরুটা করেছি শেষটাও তখন ভালোভাবে করব, এই জিনিসটা কারণ নেই। এখন মানুষ আমাদের মতো যারা তন্ত্র সম্প্রদায়ে আছে, আমি সবাইকে বলবো না, কিন্তু 90% মানুষ ভাবে তার কাছে কোনো ক্লায়েন্ট এলো তার নিজস্ব সমস্যা নিয়ে, তো ক্লায়েন্ট মানেই হলো মুরগি, আর মুরগিটাকে বধ করে দেওয়া হচ্ছে তাদের কাজ। এটাই হচ্ছে সেম। এই জন্য ম্যাক্সিমাম মানুষ হয়তো মিসগাইডেড হচ্ছে, ঠিক কথা। কিন্তু তাহলে একটা মানুষ যখন বিপদে পড়ে তার তো সত্যি চোখ মাথা কিছু কাজ করে না, তার জাজমেন্টাল ক্ষমতাটা চলে যায়। তো সেই জায়গা থেকে একটা মানুষ জাজ করবে কি করে যে আমি কার কাছে যাব, সঠিক মানুষ কে? সঠিক মানুষ কে এটা জাজমেন্ট করা খুবই কঠিন, যার কারণে আমি আজ কিছু পয়েন্ট বলে দেব। যে আজকে যেটা হয় যে প্রেমিক প্রেমিকা এরকম ছেড়ে চলে গেছে, বা কারো স্ত্রী কাউকে ছেড়ে চলে গেছে, তো সেক্ষেত্রে এখানে ইস্যুটা কি হয় যে তাদের মাথা খারাপ হয়ে যায় তাদেরকে ফিরিয়ে আনার জন্য। তো এবং এই জায়গায় একটা জিনিস বলে রাখি, বহু তান্ত্রিকরা কিন্তু গ্যারেন্টিও দেয় যে 7 দিনের মধ্যে তোমার স্ত্রী চলে আসবে, বা স্বামী ছেড়ে চলে গেছে 1 মাসের মধ্যে স্বামী ফিরে আসবে। এগুলো সম্পূর্ণ নির্বাচন হয় প্রহরের ওপর। আচ্ছা, প্রহরের ওপর এর যে সময়কাল সেটা নির্বাচন হয়। কোনো দিন 24 ঘন্টা, 72 ঘন্টা, 7 দিন, 15 দিন, 21 দিনে কোনো তন্ত্রক্রিয়া সম্পন্ন হয় না, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনি নিজে একজন তান্ত্রিক হয়ে অন ক্যামেরা এটা বলছেন? আমি নিজে একজন তান্ত্রিক হয়ে এখানে বলছি। আমরা শুধু তন্ত্রই নয়, আমি নাথ সম্প্রদায়ভুক্ত, আমি একজন জ্যোতিষশাস্ত্রী, সেই হিসাবে আমি বলছি 3 দিনে, 7 দিনে, 15 দিনে, 21 দিনে, 24 ঘন্টায় কোনো কাজ সফল হয় না। আমি আজ অবধি কাউকে কোনো এরকম প্রতিশ্রুতি দিইনি। আমার শিষ্যদেরকেও আমি শেখাই, কিন্তু এখনকার দিনে কি বলবো, আমার 90% শিষ্যই হচ্ছে ঠকবাজ। তারা অল্প বিদ্যা ভয়ঙ্করী, যেমন অল্প বিদ্যা নিয়ে তারা প্রচুর ড্রেস পরে জায়গায় জায়গায় বসে চেম্বার করে। হয়তো কারুর মনেও লাগবে কথাটা, কেউ আবার বলবে না সত্য এটা, কিন্তু এটাই সত্য। আমি সবার নামে বলবো না, কিন্তু চারিদিকে এটা হচ্ছে। লোকে 100টা গলায় মালা পরে টিকামিকা পরে বসে থাকতে দেখেছে, আর কিছু না। এবার তাহলে আমার দর্শক বন্ধুদের একটু বলুন যে তাহলে সঠিক তান্ত্রিক চিনবে কি করে? সঠিক চেনার এটাই মাধ্যম। প্রথম হলো, আজকে যদি কারুর কোনো প্রেমিক প্রেমিকা বা কোনো রকম স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে, সেক্ষেত্রে সে যখন তন্ত্রর সাহারা নিচ্ছে, তন্ত্রের মাধ্যমে চাইছে যে সেটাকে ফিরিয়ে আনার জন্য, তখন যার কাছেই যাক দেখতে হবে সে বলছেটা কি। সে যদি বলে যে না এই টাকা লাগবে, এই 3 দিনের মধ্যে হয়ে যাবে, 7 দিনের মধ্যে হয়ে যাবে, এরকম যদি প্রতিশ্রুতি দেয় তো সে ভুল সেখানে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, কোনো ব্যক্তিকে মানে কোনো তান্ত্রিককে একজন ব্যক্তি এসে টাকা দিয়ে দিল, সে হয়তো সেই কাজটা পূর্ণ করলো না, পরবর্তী 2 দিন বা 3 দিন বা 5 দিন পর সে যদি আবার টাকা ডিম্যান্ড করে যে অমুক দশা আছে, এই দশা আছে, এর জন্য হচ্ছে না, ওটা কাটান করতে হবে, সেখানেই বুঝে যেতে হবে এই তান্ত্রিক ভুল, যে এরকম আরো বারংবার টাকা চাওয়ার স্কিম করছে। এটাই হচ্ছে এখন তারিকা। কেউ শুরু থেকে শেষটা ভালোভাবে করছে না। আমরা আচ্ছা, আমাকে একটা জিনিস বলুন, এই যে যখন ধরুন এখন প্রথমবার কাজ করলো, কাজটা যথারীতি হলো না, তখন কি এক্সকিউজ দেখায় ম্যাক্সিমাম তান্ত্রিকরা? ম্যাক্সিমাম দেখায় যে তোমার এখানে ওই ব্যক্তি কিছুটা কাটান করেছে, ওই ব্যক্তি কেউ একটা কিছু তোমায় খাইয়ে রেখেছে, মানে ওই ব্যক্তিকে তুমি যাকে চাইছো তাকে কিছু খাইয়ে রেখেছে, তাকে বসে করে রেখেছে, কাজটা হলো না, বা তোমার কাজে কেউ বিঘ্ন ঘটিয়েছে। আমি লাস্ট এই পরশুদিনের কথা বলি, আমার কাছে একজন এসেছিল বোনের মতো, সে অনেক দিন ধরেই আমার সাথে কথা বলবে ভাবছে, কিন্তু কথা বলতে পারছিল না, হয়তো আমি একটু শ্মশানে ব্যস্ত ছিলাম বলে। তো সে এসে বলছে দাদা আমার এই কাজ করতে হবে। আমি বললাম দেখো আমি অবশ্যই করে দেবো। আমি কোনো দিন নিজস্ব কোনো অ্যাডভার্টাইজমেন্ট করি না, যে আমার কোনো পোস্টার বা কোনো ব্যানার, আমার কোনো চেম্বারও নেই।
তো সেক্ষেত্রে যা কর্ম আমি আমার বাড়িতে করি, নরমুণ্ডরা আমার বাড়িতে আছে। আমি মানে আজকে পঞ্চমুণ্ডাসন। পঞ্চমুণ্ডে আসন আছে, তার সাথে নরমুণ্ডরা, যাদেরকে এক কথায় বলা হয় চণ্ডাল, তারা আমার বাড়িতে আছে, আমার মন্দিরে আছে। প্লাস আমি শ্মশানে মানে যখন কোনো অ্যাক্সিডেন্টালি ডেথ যাদের হয়, তাদেরকে দাহ হয় যারা, তখন আমি তাদের ওপর কাজ করি। আচ্ছা। তো আমি আজকে অনেকেই আছে যারা নানান রকম ব্রডকাস্টিংয়ে আসে, তারা নিজেদের সাথে অনেক কিছু ক্যারি করে নিয়ে আসে, অনেক কিছু করে। এটা আনা ভুল, কারণ আজকে সেও কিন্তু অপঘাতে মরেছে, সেও কিন্তু কম বয়সে অনেক দুঃখ নিয়ে মরেছে। আজকে তাকে ব্যবহার করছি আমরা, তার বদলে হয়তো তাকে আমরা কিছুই দিতে পারছি না। না, কিন্তু বলে যে তাদেরকে নাকি রাত্রিবেলা গিয়ে সুরাপান করায়। ওতে কি হবে? সুরা পান করে, রক্ত সিগারেট দেয়, দিতে হয়, সিগারেট দেয়। কেউ রক্ত দেয়, কেউ ফল দেয়, কেউ এগুলো কি সত্যি? এবং সেই আত্মাগুলো খায় সেটা? সুরা দিলে অবশ্যই তো সেটাকে টেনে নেবে। একটা নর্মাল ছড়ায় রাখলে সুরাটা কি হবে, কিছুটা উবে যাবে, যেহেতু সেটা অ্যালকোহল, বাকিটা কিন্তু থেকে যাবে। কিন্তু ওদের মধ্যে দিলে পুরোটা উবে যাবে। এটা সিস্টেম। আমার বাড়িতে যত চণ্ডাল আছে তাদের সিস্টেম। কজন চণ্ডাল আছেন? বাড়িতে মোটামুটি রয়েছেন 12-13 জনের মতো রয়েছেন, কিন্তু তা বলে যে তারা আমার এখন সাথে সাথে এসছে তেমন কোনো ব্যাপার নেই। অনেকে দাবি করে যে তাদের সঙ্গে ফালতু কথা। তিথি অনুযায়ী গ্রহণ, পূর্ণিমা, অমাবস্যা, একাদশী, অষ্টমী এবং পঞ্চমী, এই কয়েকটা তিথিতে তারা জাগে, তাদের জাগরণ করানো হয়। তাদের আত্মা তো শান্তি চায়, আমরা তাদের শান্তি দিই না, আমাদের কাজে লাগাই, আমরা কাজে লাগাই, বদলে আমরা তাদের জন্য কিছুই করতে পারি না। মানুষের উপকারের জন্য আর আমাদের জীবিকা নির্বাহের জন্য আমরা আজকে তাদের কাজে লাগাই। তো আমরা বদলে তাদের কিছুই দিতে পারি না, কিছুই করতে পারি না। আজকে তারা কিন্তু তখনই জাগে, আর সেটা যথেষ্ট রিস্কি। অনেকে নর্মাল হাড় বা মাথা নিয়ে ঘুরে বেড়ায়, সেগুলো কিন্তু জাগরণ হয় না। কিন্তু আপনাদের তন্ত্রে তো একরকম সাধনাও আছে যে ওই নরমুণ্ডের মধ্যেই সব খাবার খেতে হবে 12 বছর ধরে। এরকম অনেক সাধনা আছে, এরকম অনেক রুল আছে। যারা আমাদের নাথ সম্প্রদায়ভুক্ত তারাও অনেকে এরকম খাওয়া দাওয়া করে ওই খোপড়ির মধ্যে, কিন্তু আমরা এগুলো করি না। এতটাও ইউজ করা ঠিক না কাউকে। এনাফ, এটা যথেষ্ট। আমরা তাদেরকে ব্যবহার করে নিজেদের জীবিকা নির্বাহন করছি, 10টা মানুষের উপকার করছি, এর বাইরে এতটা টর্চার করা ঠিক না। কিন্তু আম পাবলিক, সাধারণ মানুষ তো ওনাদের কাছেই আগে যাবে যে এনাদের কাছে এতজন জিন আছে, এতজন দেড়ফুটিয়া আছে, এরা আমার কাজটা ফটাফট করে দিতে পারে। এটা কতটা সত্যি আপনি অন ক্যামেরা বলুন। আমি তো বলি, তোমার কাছে জিন আছে, এখন তুমি তাহলে দেখাও কোথায় জিন আছে। বহু মিথ্যা কথা এগুলো, এত মিথ্যা, এত মিথ্যা, এত মিথ্যা। তোমার কাছে জিন আছে, তুমি এই কাজটা এত সহজে করে দেবে, তুমি জিনকে তুমি পর্যাপ্ত না জিনিস দাও, জিন নাকি যার ব্যক্তির কাজ করছে তাকে নাকি মেরে দেবে, এরকম হাজারো ভয় মানুষ মানুষকে দেখায়। আমি তো বলি তুমি দেখাও। ট্র্যাপেও পড়ে এইভাবে না, আমি তো বলি প্রমাণ দেখাও, আমি প্রমাণে বিশ্বাস করি। আজকে আমি যাদেরকে নিয়ে কাজ করছি, যখন এই এত আলো এত কিছুর মাঝে কোনোদিন কিন্তু প্রেত আসবে না। কোনোদিন এরকম অবস্থায় এত মানুষজন আছে, এখানে কোনোদিন প্রেত আসবে না, অসম্ভব। হ্যাঁ, প্রেতের অবস্থান সর্বত্র, সব জায়গায়। অন্ধকার হোক, এখানে নির্জন হোক, অবশ্যই সেখান দিয়ে প্রেত যেতে পারে। কিন্তু এত আলোর মাঝে, এত মানুষের মাঝে, রাস্তা দিয়ে এত মানুষ যাচ্ছে, গাড়ি যাচ্ছে, এর মধ্যে প্রেত নিয়ে ঘুরবো আমি? এটা কোনোদিন সম্ভব নয়। প্রেত সেখানেই আসে যেখানে তারা নির্জন, একটু, তারা তো অলরেডি মরেই গেছে, তাদের গল্প শেষ, তারা দুনিয়াতে নেই। প্রেত সেখানেই অবস্থান করতে পারে যেখানে তারা একটু স্বস্তি পায় আর কি। তো সেই জায়গার থেকে আমরা তাদেরকে, আত্মাটাকে আবার টেনে এনে আজকে সেটাকে পূর্ণ করি। আজকে যখন কোনো নরমুণ্ড দিয়ে কাজ হয়, কোনো চণ্ডালের হাত দিয়ে কাজ হয়, তখন যার কাজ হচ্ছে সে যদি সামনে থেকে করে, অনেকেই আছে যারা আসতে পারেন না, অনলাইনে অনেক দূরে থাকে, তারা হয়তো কোনো ফিল করতে পারে না, তারা সম্পূর্ণ আমাদের উপর ভরসা করে, তাদের নাম গোত্রে সংকল্প করে আমরা কাজ করাই। কিন্তু যারা আসে তারা অনেক কিছু ফিল করে যে না, এখানে কিছু রয়েছে বর্তমান। তো আজকে মানুষ নানান রকম ভয় দেখিয়ে যে মানুষের থেকে এরকম করে, এটা খুবই বাজে। তার জন্যই আমি একদম লাইক করি না, পছন্দ করি না এই জিনিসগুলো। কর্ণপিশাচিনী নিয়ে কি বলবেন? ম্যাক্সিমাম মানুষই তো এখন নাকি কর্ণপিশাচিনী সাধনা করে ফেলছে, কানের মধ্যে তারা এসে বলছে, তাদের সঙ্গে এমনকি শারীরিক অবধি হচ্ছে, এগুলো সত্যি? কর্ণপিশাচিনী দুনিয়াতে বর্তমান, কিন্তু কর্ণপিশাচিনীর কারুর অধিকারে এখন নেই বর্তমানে। ওটাও মিথ্যা, ওইটাও আরেকটা মিথ্যা। কর্ণপিশাচিনী সাধনা
বহু দিনের হয়, মাসও লেগে যায়, কারুর বছরও লাগে। তাকে আহার দিয়ে সেই সাধনাটা করতে হয়। তার জন্য দরকার সিদ্ধ পুরুষ। যে সিদ্ধ পুরুষ কোনোদিন কোনো মহিলাকে টাচ পর্যন্ত করেনি, যে সিদ্ধ পুরুষ এখনো অবধি অবিবাহিত, যে সিদ্ধ পুরুষ কোনো রকম কোনো এই আমিষ জাতীয় জিনিস গ্রহণ করে না, যে যে সিদ্ধ পুরুষ কোনোদিন টাকার পেছনে ছোটে না, নিজের পরিবারকে সুখে রাখার জন্য ছোটে না, নিজে এসি ঘরে ঘুমানোর জন্য ছোটে না, সেই সিদ্ধ পুরুষই একমাত্র কর্ণপিশাচিনী বা ডাকিনী যোগিনীর অধিকার হতে পারে। বর্তমানে এমন কেউ নেই, আমরা সবাই ছুটি। আমিও আজকে যে কর্ম করছি এটা তো আমার মেন জীবিকা, আমিও আজকে সেটা করেই খাচ্ছি। আমার মতো এরকম যারা আছে, কেউ হয়তো মিথ্যা কথা বলে খাচ্ছে, কেউ হয়তো সত্যতা করে খাচ্ছে। মানে এইরকম মানুষ তাহলে সবকিছু ছেড়ে হিমালয়ে গিয়ে তপস্যা করবে? এটাই তো আজকে হয়, এটাই হয়। কেউ কিছু তপস্যা না করে, কেউ কিছু সাধনা না করে আজকে বলে আমি এই করেছি। কেউ আসলে ভয়টা দেখেনি, কেউ আসলে প্রেতটাই দেখেনি। যখন প্রেত দেখবেন আজকে বলে কি আমি এতে ভয় পাই না, ওতে ভয় পাই না, কারণ কেউ তো আজকে ভয়টা দেখেনি, শুধু খালি কানে শুনেছে। যখন আসল চক্করে পড়বে না সে, তখন দৌড় দিয়ে কুল পাবে না। আমি আমার নিজের গুরুকে বলি, আজকেরকার দিনে কেউ সিদ্ধ পুরুষ নয়, কেউ সিদ্ধ নয়, আমিও সিদ্ধ নই, আমার গুরুও সিদ্ধ ছিল না। তার তার যে গুরুরা আছে, আমাদের যারা পরম গুরু আছে, তারা হয়তো অনেক কিছু লাভ করেছিলেন। আজ থেকে 100-150 বছর আগে মানুষ যারা ছিলেন, অনেক কিছু তারা সাধনাতে সফলতা লাভ করেছিলেন। কিন্তু এখন আমরা যেটা করি সেটা একটা ফুললি ট্রিক। এই ট্রিকের দ্বারাই আজকে আমরা কি করি, মানুষের উপকারের চেষ্টা করি। আজকে কিন্তু আমরা যেটা সাধনা করছি, আমি মানুষকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, হয়তো 10% মানুষ তাতে উত্তীর্ণ হবে, 90% মানুষ এক জায়গায় বসে পুরো একটা গোটা দিন সাধনা করুক। তো 5 মিনিটের বেশি বসে থাকতেই পারবে না। 5 মিনিট, আমি ধরলাম 1 ঘন্টা 2 ঘন্টা, তার পাবে খিদে, তার পাবে বাথরুম, তার হাজারো শরীরে অসুবিধা হবে। কিন্তু আজকে আমরা সেটা করেছি। এই করে করে আজকে শ্মশানে করে করে কি হয়েছে, আপনারা তখন কি খেতেন? নর্মালি আহার, যেগুলো ফল, ফলাহার। হ্যাঁ এই নর্মালি করেছি। তবে হ্যাঁ, লাগাতার 3 দিন 4 দিন সাধনা এরকম নয়, হয়তো 12 ঘন্টা 24 ঘন্টার জন্য সাধনা করেছি। ওই করতে গিয়ে আমার আজকে ঘাড়ে স্পন্ডালাইটিসও ধরে গেছে, কারণ সোজা হয়ে স্টিফ হয়ে যেত ঘাটটা। তখন আমাদের মানে আমাদের যারা যে আখড়া ছিল, সেই আখড়ার ডক্টর যিনি ছিলেন সেও এসে দেখতেন, চিকিৎসক সেও এসে করতেন। আমার বাবাও একজন চিকিৎসক, তো বাবাও অনেক দেখেছে এইগুলো নিয়ে। তো আজ অবধি আমার ঘাড়ের স্পন্ডালাইটিস ঠিক হয়নি, আমি আজ অবধি এটা নিয়ে ভুগছি। তাহলে এখানে একটা ছোট্ট কথা বলছি, একদম খারাপভাবে নেবেন না। তো আপনি একজন তান্ত্রিক হয়ে মানুষের উপকার করছেন, অথচ নিজের ঘাট কেন ঠিক করতে পারছেন না? আপনার সঙ্গে 12 জন চন্ডাল থাকছে, তাদের বললেই তো হলো ঘাটটা ঠিক করে দাও। নিজেকে যদি ঠিক করতে পারতাম তাহলে তো হয়েই যেত। এক্স্যাক্টলি, এটা কিন্তু একটা বড় প্রশ্ন। মানে এই যে তান্ত্রিকরা এত গ্যারান্টি দেয়, তাহলে নিজে আগে কোটি টাকার লটারি পাবে, নিজে বলবে আমি সিএম এর লড়াই করব, চলো। কোটি টাকা লটারি প্রাপ্ত জনিত কোনো কাজ আজ অবধি দুনিয়াতে বর্তমান নেই। লটারি জুয়া কোনোদিন তন্ত্রের দ্বারা পাওয়া যায় না। আর আজকে যদি আমি আমার নিজেকে নিয়ে পড়ে থাকতাম, আমি আজকে এখানে এসেছিও ক্যাব বুকিং করে, আমার তাই নিজস্ব গাড়ি থাকতো, আমি ক্যাব বুকিং করে এসে তারপর আমি হেঁটে হেঁটে আজকে এই জায়গাটায় এসেছি, মানে এই স্টুডিওতে। তাহলে 12 জন চন্ডালকে রেখে কি লাভ হচ্ছে? তারা আপনার কি উপকার করছে? সম্পূর্ণ মানুষের উপকারে লাগাচ্ছি, সেই মানুষের উপকারে দিয়ে নিজের জীবিকা নির্বাহ করছি। সত্য কথা বলতে তো আমরা জবলেস। আমরা আজকে যদি জবের চেষ্টা করি হয়তো আমরা জব পাবো, আমাদের সেই শিক্ষাটা পেটে রয়েছে। হ্যাঁ, কিন্তু যে প্রফেশনটা আছে, কেউ তো, আমরা যে প্রফেশনটা নির্বাহ করেছি এটা আমাদের পছন্দ, এটা আমাদের ধর্ম কর্ম সবকিছু, এটার প্রতি আমাদের ভালোবাসা রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে ভালোবাসা, ভালোবাসার চেয়ে বড় দুনিয়াতে কিছু নেই, যেটা পেনশন নেই অ্যাটলিস্ট। হ্যাঁ একদম। তো সেক্ষেত্রে কি হয়, এটা আমাদের যতদিন শরীরে জোর আছে আমরা ততদিন সেটা করে যাব। তো এখন কথা হচ্ছে কি, যে আজকে এদের দ্বারা আমার কি উপকার হচ্ছে? কোনো উপকার নেই। এদের দ্বারা না আমার বড় বাড়ি হচ্ছে, না আমার গাড়ি হচ্ছে, না আমার ব্যাংক ব্যালেন্স হচ্ছে। আজও আমার ব্যাংক ব্যালেন্স ঠিক ওই জায়গাটাতে আছে যেদিন আমি স্টুডেন্ট পদ ছেড়ে অ্যাস্ট্রোলজির দিকে পা দিয়েছিলাম, তন্ত্রের দিকে পা দিয়েছিলাম। আপনার কি এমন ঘটনা টেনে আনলো এই স্পিরিচুয়াল ফিল্ডে? আসলে মেন কথা হচ্ছে আমি ক্রিকেট খেলতাম একটু আমার শখে, প্লাস আমি একটু ফ্যাক্টরি চালাতাম আমাদের বাড়িতে, আমার নিজস্ব আগরবাতি ফ্যাক্টরি ছিল। তো সেই সব জায়গা থেকে খুব ভালোভাবেই চলছিলাম। একটা টাইম এমন ছিল যে আমি ভগবানকে ওই মন্দির থাকতো আর এরম করে চলে যেতাম। আমি বিন্দুমাত্র সেটার তোয়াক্কা করতাম না যে ভগবান আছে, থাকুক না, আমার কি করবে। আমি চলতাম, বিন্দাস কামাচ্ছি ধামাচ্ছি চলছে।
তো আজকে তারপরের দিক থেকে কি হয়, কিছু কিছু দিকে আমার খুব ডাউনফল আসতে লাগে। ডাউনফল আসে আমাকে, তো মানুষ হাজার জ্যোতিষী, যখন আমি এগুলো লাইনে ছিলাম না, হাজার জ্যোতিষী, হাজার তন্ত্র, হাজার মানুষের করে যে তুমি ওখানে যাও তোমার ভালো হবে, আমি গেছিলাম। গিয়ে আমি যেটা তাদের বক্তব্যে বুঝলাম যে আমি হচ্ছি একটা পাঁঠা, আর ওরা হচ্ছে বলিটা দিতে আমাকে ডাকিয়েছে। আমি গেলাম, আমাকে বধ করে ওরা যেটা ধন লাভ করবে সেটা দিয়ে পুরো মাসটা ওদের চলবে। সেটা তাতে আমি লোন নিয়ে সেটাকে করি, আমি আমার জমানো টাকা নিয়ে সেটা করি, যাই করি। তো আমার যখন এটা আমি বুঝলাম, আমি ঠকেওছি, তখন আমি নিজেই ঠকেছি। তো তখন আমার মনে একটা কষ্ট লাগলো যে আজকে তোমরা ঠাকুরের নামে খেলছো। আমি বিন্দুমাত্র তাদের সাথে লড়াই করিনি, কথা লড়াই এদের সাথে পারা যাবে না। তো আমি তখন ওই জায়গা থেকে চলে এলাম। আর সম্পূর্ণরূপে তখন আমি ক্রিকেটে আমার পা ভেঙে গেছিলো, আমি ইনজিওর্ড ছিলাম তখন, আমার অ্যাঙ্কেল জয়েন্টে ক্র্যাক হয়েছিল, প্লাস আমার বলতে পারো এই বিজনেসের ক্ষেত্র আমি পুরো শেষ তখন। প্লাস আমাকে সেই অ্যাস্ট্রোলজারে আমি নাম নেব না, সেও পুরোপুরি আমাকে করে দিল, নিঃস্ব করে দিল। তো তখন আমার না, তো সে কি তখন কোনো তান্ত্রিক কাজ করেছিল না অ্যাস্ট্রোলজি স্টোন দিয়েছিল? অ্যাস্ট্রোলজি, রেমেডি, টোটকা, মানে কিছু বাকি রাখেনি। ঠাকুরের নাম নিয়ে যতটা লোটার যায় ততটা লুটেছে। তখন আমার মনে একটা জেদ আসে যে আমি এই বিষয়টাকে পর্যবেক্ষণ করবো, আরো জীবনে অনেক ধাক্কা খেয়েছি, গভীরতা দেখবো। হ্যাঁ, আরো জীবনে অনেক ধাক্কা খেয়েছি। তো কম বয়সেই অনেক ধাক্কা খেয়েছি আমি জীবনে। তো সেখানে আমি বললাম না, আমি বাকি জীবনটা যদি আমি কাটাই, তো আমি এটার ভেতরে ঢুকতে চাই, এটা কি আসলে, যে এটার আদৌ সত্যটা কি, এটা আদৌ দুনিয়াতে আছে নাকি, আমি এটার ভেতরে ঢুকতে চাই। তাতে আমাকে যদি 10টা মানুষ খারাপ বলে, আমাকে যদি 10টা মানুষ আমার থেকে দূরে চলে যাক, আমি কেয়ার করি না। তো আজকে জীবনে ধাক্কা খেতে খেতে যখন আমি শ্মশানে পা রাখলাম, ভূতনাথ শ্মশান, যেটা কামরূপে অবস্থিত, তো সেখানে আমার দেখা হয় আমার গুরুজির সাথে, যাকে আমি প্রথম গুরু হিসেবে মানি। তো আমি সেখানে বসে থাকি, উনি দেখছিলাম কিছু একটা পুজো পাঠ করছিলেন। তো আমি তখন ওনাকে বললাম, এটা কি করছেন? তখন বলছে যে 10 মহাবিদ্যার ঘটস্থাপন করে উনি একটা কোনো রিচুয়াল করবেন, হ্যাঁ, সাধনা করছেন। তখন আমি বললাম যে এতে করে আপনার লাভ? বলছে এটা আমি সম্পূর্ণ আমার আরাধনার জন্য করছি, আমার আরাধ্যর জন্য করছি। তখন সে হঠাৎ করেই বলে, তুমি খুব দুঃখে আছো। আমার গুরু যিনি, তিনি আসামের একদম স্থানীয় নন, উনি রাজস্থানের। তা বলেন তুমি খুব দুঃখে আছো। আমি তখন বললাম তখন বলেন যে তোমাকে আমি পথ দেখাতে পারি, কিন্তু তোমাকে কিন্তু সেই পথে আগুন নিয়ে খেলতে হবে। আর তোমাকে কোনোদিন কিন্তু এই ঠকবাজদের মতো কথাবার্তা, ঠকবাজদের মতো কর্ম করলে চলবে না। তুমি যদি সেটার প্রতিজ্ঞাবদ্ধ হও, তবেই আমি তোমাকে সেই পথে নিয়ে যাব, সেই পথে শেখাবো, সেই পথগুলো দেখাবো। সেই পথটাকে কিন্তু ভাঙিয়ে তুমি লোককে ঠকাবে না, লোকের সব কিছু নষ্ট করবে না, এটা তোমার কথা দিতে হবে। তাই বললাম ঠিক আছে, আমি কথা দিলাম, কিন্তু আমি কিন্তু আসল জিনিসটা, আমি আসল রহস্যটা জানতে চাই। আমি তার জন্য আমাকে যা যা করতে হবে আমি করব। তো যাই হোক, সেদিন একটা প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পর থেকে উনি আমাকে নানানভাবে নানান পথ দেখিয়েছেন, নানান জ্ঞান দিয়েছেন, নানানভাবে নানান প্রক্রিয়া শিখিয়েছেন। আমি চোখের দিক থেকে, চোখে অনেক কিছু না দেখতে পেলেও অনেক কিছু অনুভব করেছি, নিজের কানেও শুনেছি অনেক কিছু। আমি ঘুমানোর পরেও, মানে যখন হালকা চোখটা লেগে আসে তখনও অনেক কিছু অনুভব করেছি। মানে সেটা কি ওনার কোনো ভয়েস কানে ভেসে আসতো নাকি অশরীরী কিছু? অশরীরী। আচ্ছা, অশরীরী, প্যারানর্মাল কিছু? কোনোদিন এই যে যেরকম অনেকে বলে স্টোরিতে যে কোনো একটা গলা কাটা দেহ যাচ্ছে, কোনো একটা কেউ প্রেত সাদা ড্রেস পরে যাচ্ছে, এসব সব মিথ্যা কথা। এরকম কিছু আমরা দেখিনি আজ অবধি। আপনি কি দেখলেন সেটা? আমি সম্পূর্ণ অনুভব করেছি। হ্যাঁ, ছায়া দেখেছি, অনেক সময় অনেক কিছু ছায়া দেখেছি চলে যেতে, এগুলো তো ফোনে বা ক্যামেরাতে ধরা পড়ে না, কিন্তু অনুভব করেছি অনেক কিছু, অনেক আওয়াজ শুনেছি, অনেক আর্তনাদ শুনেছি। তো সেই আজকে যে এগুলো নিয়ে কাজ করছি, আমি সব দেহ সাধনাতেও লিপ্ত ছিলাম। আমি এর প্রসেসটা একটু বলবেন? মানে কোনো সব এলো, আপনি তার উপর কিভাবে করবেন? মানে তার পরিবারের লোক বাধা দেয় না? না, ওগুলো লাওয়ারিস হয়। আচ্ছা, ওগুলো বেওয়ারিস। ওগুলো সব আসে প্রায়
7 দিন হয়তো মর্গে থেকে সেগুলো শ্মশানে পাস হয়, যেগুলো যারা হচ্ছে হসপিটালের নার্সিংহোমের ওয়ার্ড মাস্টার থাকে তাদের দ্বারা হয়, এটা শ্মশানে পাস হয়। তো এরকম একটি সব যেটা এক্সপিরিয়েন্স, আমি বসে সেটার পুজো হচ্ছে, অনেকে সবের উপর বসে করে, কিন্তু আমি সেই বসিনি, আমি সেখানে তাকে আরাধ্য মেনেই পুজোটা করেছিলাম। তাই এই করার সময় হঠাৎ করে কি হয়েছে, আমারই একজন গুরু ভাই ছিলেন, তা তিনি এরকমটা মানে করতেন যে আমি এখান থেকে মন্ত্র শিখে যাব আর গিয়ে লোক ঠকাবো। তারও ছিল মধ্যপ্রদেশে বাড়ি, তো সে এখন কি করছেন আমি জানি না, কিন্তু তার এরকম মাইন্ডে ছিল। তো সে কোনোদিন এই আসল প্রেত ভূত ভয় এগুলো কোনোদিন ফেস করেনি। তো সে যখন করেছে তখন ওটাকে ক্যাজুয়ালি নেয়, আর ওই করতে করতে সম্পূর্ণ একটা মানে আমাদের এক্সপেকটেশনের বাইরে ছিল, হঠাৎ করেই সেই সবটা নড়ে চড়ে ওঠে। সেটা একটা 16 বছরের মেয়ে ছিল। তখন সত্যি কথা বলতে লজ্জা নেই, আমার গুরুভাই যিনি ছিলেন সে দৌড় মারে রীতিমতো ভয়ে। আর আমাদেরই আরেকজন যিনি মানে তাকে গুরুই বলা দরকার, তিনি তো এমন দৌড়ায় তার ধুতিমুতি খুলে যায়, তিনি এতটা ভয় পেয়ে যায়। কিন্তু আপনি আসনে বসে ছিলেন, আমি আসন থেকে আমাকেও সত্যি সেই নড়াটা কতটা ছিল, মানে অল্প হাওয়াতে চুল না 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 পুরো বডিটা হিলছিল। আচ্ছা। আর বডি দিয়ে একটা আশ্চর্য টাইপের একটা শব্দ আসছিল, এটা ওই মেয়েটির শব্দও না বা কোনো পুরুষেরও শব্দ না, কিছুই না। তো আমাকেও ভয় সত্যি, ভয় সবাই পায়, ভয় আমিও পাই। ভয় যারা বলে আমি ভয় পাই না কিছু, তারা ভয়টা দেখেনি। আমি ভয় দেখেছি বলে ভয় পাই, তার জন্য আমারও এদেরকে নিয়ে খেলতে ভয় লাগে। তো আমি যখন ওটা লাইফে প্রথম দিন, ওটা আমার লাইফের ফার্স্ট টাইম, তো আমি নিজেও ভয় পাই, আমাকেও তখন আসন ছেড়ে উঠতে হয়, কিন্তু উঠে আমি দাঁড়িয়েছিলাম। আর আমার যিনি গুরুজি আর কি, উনি আর কি নেশা ভান করতেন। তো আমার যেমন নেশা ভান কোনো নেই, এখনকার দিনে সব তান্ত্রিকরা প্রচন্ড নেশা করে, কিন্তু আমার নেশা ভান নেই। আমার নিয়মে আমাদের আচমন, তান্ত্রিক আচমন থাকে, সেই আচমনটা আমরা সুরা দিয়ে করি, সেটা করে আমরা পুরোপুরি সেখানে স্টপ থাকি। নেশা ভান কাজ করছি বলেই গাদা গুচ্ছের মদ খাবো তা না, আমাদের বোতলের পর বোতল চলবে, বা কোনো ক্লায়েন্টকে বলবে এই মদ আন। হ্যাঁ অবশ্যই মদ আনো, সেটা তুমি নরমুণ্ডদের জন্য আনো, সেটা যজ্ঞের জন্য আনো, সেটা কর্মের জন্য আনো। কিন্তু নরমুণ্ডদেরও তখন যখন দেওয়া হয়, দান করা হয়, ওটা উবে যায় বলছেন, পুরো নিয়ে নেয়, উবে যায়, ধীরে ধীরে উবে যায়। কিছুটা হচ্ছে অ্যালকোহল, আমাদের বৈজ্ঞানিক পদ্ধতিতে অ্যালকোহল উবে যায়। আমি যদি যে কোনো ব্র্যান্ডই ধরি, এভারেজ 50% এর বেশি অ্যালকোহল তো কোনোটা দিতে না না, তার মানে হাফ উড়ে যায়, আর বাকি হাফটা বলছেন শুষে, মানে কেউ একজন খায়। হ্যাঁ খায়, সেটা খায়, আমরা সেটা দেখি, বুঝতেও পারি। যখন সিগারেট দিতে হয় তাদেরকে, এটা রুল আর কি। এর কারণ কি ব্যাপার আমি কোনোদিন কাউকে কোনো প্রশ্ন করিনি, আমার গুরুদেরও প্রশ্ন করিনি, যা দেখে এসেছি তা আমরা চালাই। তো তখন দেখি সেটাও টেনে, মানে রীতিমতো টানছে, আগুনটা জ্বলে ওঠে, জ্বলে ওঠে, ধোঁয়া ছাড়ে। এগুলো তো এসব ক্যামেরার সামনে আনা তো সম্ভব হয়নি, না হলে আমি নিজে এনে দেখাতাম, হয়তো তখন কিছুটা হলো ফেল হতো। আমরা যদি ক্যামেরা নিয়ে আপনার আশ্রমে যাই, আপনি দেখাবেন? অবশ্যই দেখাতে পারবেন, অবশ্যই। কিন্তু সেখানে একজন ব্যক্তি কি দুজন ব্যক্তিকে যেতে হবে, সেখানে সম্পূর্ণ অনলি ক্যামেরা নিয়ে। হ্যাঁ, এই আলো মালো কোনো শুটিং লাইট থাকবে না, কারণ যেটা হয় এগুলো প্রবলেম হয়। আমি দেখেছি যেখানে বেশি আলো, যেখানে সবকিছু থাকে, সেখানে এরা বর্তমান থাকে না, তখন সিগারেটটা অটোমেটিক্যালি নিভে যায় বা শেষ হয়ে যায়। বা এমনি একটা সিগারেট নর্মাল রেখে দিলেও কিন্তু কিছুটা জ্বলে, হ্যাঁ কিছুটা জ্বলে, কিন্তু তারপরে নিভে শেষ হয়ে যায়। তো ওরকম জিনিসটা হয় আর কি। তো তখন আমরা সেটা ফেস করেছি। তো এগুলো আমরা তারপরে ইয়েটা একটু শুনি। তো মৃত মেয়েটি এরকম নড়ে উঠলো, তো আওয়াজটা তখন আমিও নিজে খুব ভয় পেয়ে গেছিলাম, আমিও তখন উঠে পড়েছি। তা আমার গুরুজি ছিলেন, তিনি প্রচন্ড নেশা করেছিলেন আর কি, তিনি ওখানেই বসেছিলেন আর মেয়েটার মুখে না হাত বোলাচ্ছিলেন। তা তখন আমি বললাম আপনি থেমে যান, দাঁড়ান। তা কোনোভাবে সেই মেয়েটির আর কি হাতটা সে চেপে ধরে, আর আরেকটা মেয়েটির মানে আমার গুরুজির যে হাত, মেয়েটি আরেকটা হাত দিয়ে সেই গুরুর হাতটা চেপে ধরে। হ্যাঁ চেপে ধরে, আশ্চর্যভাবে চেপে ধরে, আর আমি তখন প্রচন্ড ভয় পেয়ে যাই। আর তখন আমি কেউ আমার সামনে নেই, সবাই দৌড়ে পালিয়েছে। মানে এটা কেউ বলে না, সবাই বলে যে আমার প্রচুর সাহস, আমি প্রচুর এই করেছি ওই করেছি, কিন্তু সবাই ওখানে দৌড়ে পালিয়েছে। তাই জন্য ডোম ছিলেন, ডোমেদের তো অজস্র সাহস, ডোমেদের আমাদের চেয়েও বেশি সাহস। তো তিনি সামনে ছিলেন, তার থেকে আমি বললাম যে মরা পেটানোর যে বাস হয়, এটা তাড়াতাড়ি নিয়ে আসো। নিয়ে এসে, কারণ অলরেডি মনে হচ্ছে যে গুরুজি হয়তো বড়জোড়া 2-3 মিনিট আছেন, আর বেশি নেই। যেভাবে এতটা শক্তি এসে গেল, এতটা ডেড বডির ভিতরে, এতটা শক্তি। তখন আমি সেটাকে
মানে পেটাতে লাগলাম রীতিমতো, মানে পিটিয়ে পিটিয়ে মনে হয় যেন একটা জায়গা তুবড়ে গেছে তার, কোনোভাবে সেই দেহটা পড়ে গেল আবার ধপ করে। তারপরে গুরুজি একটু নিঃশ্বাস নেয়, স্বস্তির একটু ঠিকঠাক হয়। তা আমি বললাম তখন যে গুরুজি এবার সঠিক প্রক্রিয়াটা করেই করাটা দরকার, এরকম রিস্ক না নেওয়াই দরকার, কারণ এগুলো খুব রিস্কি। যখন সাধনা একটা নিজের পয়েন্টে, রিয়েল পয়েন্টে চলে আসে না, তখন সেটা খুব রিস্কি হয়ে যায়। এখনকার দিনে কেউ সাধনা বাধনা করে না, এখনকার দিনে সবাই ট্রিক। ওই একটা হাতে মুন্ড নিলাম, চোখ বন্ধ করে দুটো ভিডিও ছেড়ে নিলাম, ব্যাস আমি ভাইরাল হয়ে গেলাম, আমি বিশাল বড় সাধক, লোক আমায় দেখে, আমার পোশাক দেখে আসবে যে আমি এই করছি, আমার আমি আমি করে দিতে পারবো কাজ, ওরকম কিচ্ছু নেই। এমনকি আজকে যে সমস্ত এই যে ব্রডকাস্টিংগুলো হয়, মানুষের মনে এত ধৈর্য, মানুষের জন্যই আজকে এই জায়গাটা তৈরি হয়েছে, মানুষ ঠকবাজে পরিণত হয়েছে। তো এত মানুষের ধৈর্য কম, আজকে যদি এই ভিডিওটা সাপোজ 40 মিনিট কি 50 মিনিট কি 1 ঘন্টা হয়ে থাকে, মানুষ সেটাকেও পুরোটা দেখে না, একটু এগিয়ে গিয়ে দেখে নিলাম, পুরোটা দেখে না। কিন্তু এর কিন্তু প্রত্যেকটা কথায় কথায় পয়েন্ট আছে। এটাও ঘটনা, আমাদের কিন্তু বহু দর্শক এরকম আছেন যারা কিন্তু রেগুলার ফলো করে এবং গোটাটা দেখে আমাদের সেগুলো কমেন্ট সেকশনে লিখেও জানায়। প্রত্যেকটা পয়েন্টে কিন্তু এখানে কথা রয়েছে, যেগুলো শোনাটা সবার দরকার। কারণ আজকে তান্ত্রিক বা জ্যোতিষের কাছে ছোটে না এমন মানুষ খুব কম, মানে তাদেরকে এক কথায় বলা হয় যেমন নাস্তিক টাইপস। তো যারা ছোটে না এমন মানুষ খুব কম। আর এখনকার দিনে তন্ত্র জিনিসটা খুব ফেমাস হয়ে গেছে, এখন ঘরে ঘরে তান্ত্রিক, ড্রেস পরে নিলাম আর তান্ত্রিক হয়ে গেলাম। তো আর মালা 10টা গলায়, আমাদের একটাও মালা আছে, আমার মালা সব ভেতরে। আমি মালা বের করে লোক দেখি, আমার লাভ কি? আমার তোরমভাবে লাভ নেই। আমি যা জানি আমি জানি, কেউ আমার কাছে করলে, কর্ম করতে এলে ভালো, না করতে এলেও ভালো, আমি ডাল ভাত খেয়ে চলবো। আচ্ছা, আমার বহু বন্ধুরা তো সত্যি ফাইন্যান্সিয়াল ক্রাইসিসেও ভোগেন, অনেকে রিলেশন ক্রাইসিসে ভোগেন, সমস্যায় ভোগেন, তাদের জন্য কিছু যদি রেমেডি আপনি বলেন। যারা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভোগে, প্রথম কথা আমি বলবো তাদের ছকটা করে বিচার করানোটা উচিত। তো ছকটা বিচার করলে কি হবে যে আজকে তারা ছক বিচার করলে তাদের পয়েন্টগুলো, যেগুলো আর কি সমস্যাগুলো যেগুলো চলছে গ্রহ দশা থেকে শুরু করে সব কিছু, সেগুলো তারা ধরতে পারবে। আর যদি তারা প্রচণ্ড ক্রাইসিসের মধ্যে রয়েছে, তো আমি বলবো সেক্ষেত্রে তারা 3টে জিনিস পালন করুক। সেটা হলো সোমবার কেশর নিয়ে, অল্প কেশর নিয়ে তারা মহাদেবের যে শিবলিঙ্গের মাথায় তারা প্রদান করুক, এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় হচ্ছে তারা বৃহস্পতিবার করে নিরামিষটা খাক। আর তৃতীয় হচ্ছে তারা একটু বাড়িতে এঁটো কাটাটা মেনে চলুক। অনেকেই আছে যারা বিছানায় বসে খাবার খায়, অনেকেই আছে যারা আর কি এরকম মানে মেনে আর কি চলে না, নানান রকমভাবে তারা সেটাকে চালাতে লাগে। সেই প্রবলেমগুলো তারা নিজেরাই ক্রিয়েট করে, প্রবলেম আসে না, প্রবলেম ক্রিয়েট হয়। তো আজকে তারাই তাদের এই প্রবলেম ক্রিয়েটের মেন উৎস। যেমন অনেকেই আছে যারা এরকমভাবে অভ্যস্ত, ঘুম থেকে উঠলো, মুখ টুক ধুলো না, খেতে লাগলো, আমিষ খেতে লাগলো বা নিরামিষ কোনো খাবার খেতে লাগলো। তারা এগুলো যে মান্য করছে না, তার জন্যই আজকে তাদের ঘরে অলক্ষ্মী প্রবেশ করছে। আজকে তারা এই ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছে, এটা হলো ফাইন্যান্সিয়াল বিষয়। আর তাদেরকে আমি একটা বলবো যে তারা স্নান করার পর একটা মন্ত্র তারা জপ করুক প্রত্যেক দিন, 3 বার হোক, 7 বার হোক, 11 বার হোক, যতবার তাদের ইচ্ছা। তারা একবার যেন জপ না করে, একবারে কোনো কিছু পূর্ণ হয় না। তো সেই মন্ত্রটা হলো, সবাই একবার ভালো করে শুনে নিক। সেটা হলো ওম যক্ষায় কুবেরায় বৈশ্রবণায় ধনধান্য ধীপতয়ে ধনধান্য সমৃদ্ধি মে দেহি দাপয় স্বাহা। এই মন্ত্রটা তারা জপ করলে পরে অনেকটাই কিন্তু তারা এই আর্থিক ক্রাইসিস থেকে মুক্তি পাবে, অনেকটাই বেরিয়ে আসবে। আচ্ছা, এবার একটা জিনিস বলেন, জাস্ট আপনার আগের কথাটাই কিউ টেনে আমি বলছি। বিছানায় তো যাদের সত্যি হয়তো একটা ঘরে তারা থাকছে, তাদের সেই অর্থে ডাইনিং টেবিল রাখার জায়গা নেই বা ডাইনিং টেবিল নেইও, তো অনেক সময় তারা বিছানায় হয়তো খায়, তো সেই ক্ষেত্রে কি তাহলে কি একটা পেপার বা বেডশিট পেতে খাওয়া উচিত, না একদমই উচিত নয়? তলায় খাক, তলায় বসে খাক, সেই জায়গাটাকে বুঝে দিক। আচ্ছা, কারণ আমি যেখানে শুলাম সেখানেই খেলাম, সেখানেই বাথরুম করলাম, তা তো হয় না, সেটা কোনোদিন সম্ভব নয়।
এটা একটা নেগেটিভ ঊর্জা ক্রিয়েট করে। নেগেটিভ জিনিস এটা অবশ্যই, আমি বললাম তো এক্ষুনি, সমস্যা আসে না, সমস্যাটাকে তৈরি করে মানুষই। আচ্ছা, আরেকটা জিনিস বলুন, অনেকে বলে যে অ্যাটলিস্ট সপ্তাহে একটা দিন নিরামিষ খাওয়া উচিত, এগুলো কি সত্যি আমাদের লাইফস্টাইলের ওপর কোনো আধ্যাত্মিক কোনো এফেক্ট তৈরি করে? আধ্যাত্মিক প্লাস শারীরিক, মানে এটা করা উচিত বলছে, মানা উচিত? শরীরও ভালো থাকে। একদিন কেন, কেউ 2 দিন খাক, 3 দিন খাক, শরীরও এতে ভালো থাকে। আমাদের শরীরে যখন মাংস, মাছ, ডিম এগুলো রোজ প্রবেশ করে, তখন শরীর অটোমেটিক্যালি গরম হতে থাকে। সেই শরীরের ওই গরমটাকেই ঠান্ডা করে এই নিরামিষ খাবার দাবারটা। নিরামিষ খাবার খেলে কোনোদিন শারীরিক ক্ষতি হয় না। এবং এটা অ্যাস্ট্রোলজিক্যালি কি কোনো উপকার আছে? অ্যাস্ট্রোলজিক্যাল উপকার আছে। নিরামিষ খাবার খেয়ে যে কোনো কর্মে গেলে সেই কর্ম সফলতা পায়। আর শারীরিক বিষয়ও হলে, যেটা অনেক ডাক্তারই বলে থাকেন যে রোজ রোজ মাংস অনেকে খায়, অনেকের নেশা, মাংস রোজ খাওয়া, ডিম রোজ খাওয়া, এগুলোতে শারীরিক ক্ষতিটাও বড্ড হয়। কিন্তু আমাকে বলুন তাহলে, মানে খারাপভাবে নেবেন না, আমার মোহামেডান বন্ধু যারা আছে তারা তো নিরামিষ জীবনে চোখে দেখেনি, তো তাদের কি করে ভালো হচ্ছে? তাদের আজকে ওই যে বললাম, সেটা সম্পূর্ণ ভাগ্য, সেটা সম্পূর্ণ তাদের ভাগ্য। তারা যাকে আজকে ডাকছে, তাদেরও তো ইষ্ট আছে। অবশ্যই। সে তাদের সেই এই জন্মতে তারা সেই ভাগ্যটা লাভ করেছে, পরের জন্মে তারা ভুগবে, অথবা এই জন্মের শেষের দিকে তারা ভুগবে, পরিষ্কার লেখা। আচ্ছা, এবার আর একটা খুব বিতর্কিত প্রশ্ন করবো, সেটা হচ্ছে প্রত্যেকদিন মদ্যপান, এটার সঙ্গে কি অ্যাস্ট্রোলজিক্যালি কোনো নেগেটিভ জায়গা তৈরির ব্যাপার আছে? না, অ্যাস্ট্রোলজিক্যাল নেগেটিভ কি, এখন তো তান্ত্রিকরাই মদ খেয়ে টলে পড়ে আছে। এখন তো তান্ত্রিকরাই সব মদ খেয়ে ঘরে ঘরে টলে পড়ে আছে, প্রত্যেক দিন মদ খায়। কম দামি মদটাই বেশি এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর কি, কম দামি মদটা বেশি চলে, যেগুলো নাম বলবো না আমি। তো তারাই তো এখন মদ খেয়ে টলে পড়ে আছে। এখন তারা আবার লোককে কি উপদেশ দেবে যে তোমরা মদ খেও না? তারা মদ খেয়েই ভাষণটা দিতে আসছে। আমি মদ খাই না বলে কি সবাই মদ খায় না? আমার শিষ্যরাই ঘরে এখন মদ খেয়ে পড়ে আছে, ফোন করলে দেখা যাবে। কি করব? এটা সবার এখন নেশা হয়ে গেছে। মদ মানেই হচ্ছে উল্লাস। না, কিন্তু তাতে কি রাহুর প্রকোপ বাড়ে? মদ যেহেতু রাহুটাকে রিপ্রেজেন্ট করে। এটা কে মানে? বলবে রাহুর প্রকোপ বেড়েছে, একটা গোমেদ পরে নেবো, নয় গলায় ছিন্ন মস্তা কবচ পরে নিয়ে মদ খাবো, কি আছে? সব এরকম। মদ না হলে চলবে না। এখন সব অনুষ্ঠানে মদ, এখন সমস্ত ঘরোয়া অনুষ্ঠান, জন্মদিন হচ্ছে, আরে নিজের বাপের শ্রাদ্ধ, সেখানেও মদ খাচ্ছে। বলছে বাবা মরে গেছে, কি করব, কেউ নেই আর ছাদটা চলে গেছে, তাই মদ খাচ্ছি। কি বলবো, এখন সবাই এরকম, এখন কিছু করার নেই। কিন্তু তাদের শারীরিক এফেক্ট পড়ছে। মদ কি? মদ হচ্ছে অলক্ষী, পরিষ্কার কথা। মদ হচ্ছে সমস্ত একটা নেগেটিভ জিনিস সম্পূর্ণ। আমি যত মদ পান করব, তত আমার ঘরে নেগেটিভ এফেক্ট আসবে, তত আমার ধার দেনা বাড়বে, তত আমার হবে। তার জন্য এটা তো কেউ মানে না, না? সবাই একটু আজকে 1000 টাকা কামালাম, তো যাই গিয়ে 180 টাকার মাল খাই। আচ্ছা, এটা তো গেল একদম একটা বিতর্কিত জোন। আশা করি আপনাদের ভালো লাগছে। এবার একদম একটা অন্য টপিকে আসছি, সেটা হচ্ছে অনেক মানুষ আছে যাদের দেখবেন লাভ লাইফটা খুব ডিস্টার্ব, মানে হয়তো বিয়েও হলো, ডিভোর্স হয়ে গেল। এই জিনিসগুলো কেন হয় অ্যাস্ট্রোলজিক্যালি মতে, বা এটার রেমেডি কি? তারা আজকে সেই জায়গাটাকে ভালো করে রাখতে পারেন না বলেই আজকে তাদের এই দশা। তারা যদি আজকে সব কিছু খেয়াল, কর্ম সবাইকেই করতে হবে। একটা প্রবাদ বাক্য বলি, হয়তো অনেকেই ভাববে যে একটা তান্ত্রিক বা একটা ধর্মীয় জগতের মানুষের কেমন হয়েছে, টাকা থাকলে পকেটে, বউ আসবে রকেটে। একটা প্রবাদ বাক্য। আমার পকেটে যদি টাকা থাকে, আমি যে কোনো মহিলা বলবে তুমি ভালো। আমি যদি কালুয়াও হই, আমাকে বলবে তুমি ভালো, ঠিক আছে? আমি আজকে ফর্সা চেহারার অধিকারী হয়েছি, ভগবান আমায় দিয়েছে, তা বলে যে মেয়েরা আমার উপর ঢলে পড়বে তা না। মেয়েরা আবার দেখবে এই কালো ড্রেস পরে আছে, গন্ডগোলের পার্টি আছে ভাই, তখন বলবে না যে এর থেকে দূরে থাকি। তো আজকে যারা নিজের কর্মের দিকে এতটা ফোকাস দিবে, টাকা 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 সারাদিন, তারা কি করছে, তাদের স্ত্রীকে হোক বা তারা যদি কোনো সম্পর্কে থাকে, তারা সেটাকে পর্যাপ্ত টাইম দিতে পারছে না। তখন এখন ঘরে ঘরে পরকীয়া, সব এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। আমি যেখানেই যাই সেখানেই শুনি তার বউ হোয়াটসঅ্যাপে অন্য ছেলের সাথে চ্যাট করে। তো কি বলবো সেখানে? আমি তখন বলি তাই তোর দোষ, তাহলে আপনার দোষ, তোমার দোষ। তুমি সেই জায়গাটা পূর্ণতা রাখতে পারো নি। তুমি যদি আজকে কাজের পাশাপাশি তোমার ফ্যামিলিকে সময় দাও, কোনোদিন এই জায়গাটা হবে না। তো আজকে যদি এই জায়গাটা হয়েও যায়, তার প্রথম আর প্রধান রেমেডি তান্ত্রিকের কাছে ছোটা নয়, নিজের ফ্যামিলিকে সময় দাও। ফ্যামিলিকে সময় দিলে বশীকরণ করিয়ে দিন। কতদিন?
বউ আরেকটা ছেড়ে আরেকটা ধরবে, আজ একজনকে ছাড়বে কাল আরেকজনকে ধরবে। যার চরিত্রহীনতা যে জন্মগত শরীরে থাকে, সে কোনোদিন একটাতে পূর্ণ থাকে না। এটা বোঝার উপায় কি? কোন মানুষ চরিত্রহীন বা কোন মহিলা চরিত্রহীন তার কোনো সিমটম দেখে বোঝা যায়? কি? বিয়ে করার পর 10 দিন বাদেই যারা স্বামীকে গালাগালি করে, অবশ্যই তাদের পোষাচ্ছে না, পরিষ্কার কথা। তার সেখানে মনে হচ্ছে যে কি ভাই, এ আমার সাথে থাকতে পারছে না, আমি তোমাকে সহ্য করতে পারছি না, তুমি এই তুমি সেই। তখনই মনে হবে এ আবার অন্য পথে হাঁটবে। তখন থেকেই বুঝে যাবে। তখন স্বামী কি করবে? স্বামী তো বেচারা, সে তখন তান্ত্রিকের কাছে ছুটবে। তান্ত্রিককে বলবে আপনাকে ভরসা করছি, 2 টাকা দিচ্ছি, আপনি তাহলে করে দিন। তান্ত্রিক বলবে এই ভালো মুরগি। কিন্তু আগে তো তান্ত্রিককে গিয়ে বলবে যে এর আগে রাজ্যটক করালাম, তার আগে তো অনেক কিছু গণনা করিয়ে রাজ্যটক সবাই এখন বেরিয়েছে। গণনা করায় না, সবাই প্রেম ভালোবাসা করলো মানে বিয়ে করতেই হবে, জোর জবরদস্তি, মা বাবার সাথে মারামারি, ঝামেলা অশান্তি, বিয়ে করতেই হবে ওকে, এরকম একটা ব্যাপার। আর বিয়ে করার পর বলে ফেসে গেলাম রে ভাই, আর চলছে না কিছু। আচ্ছা, তবু জোকস ব্যাপার, তবু বন্ডিং ভালো রাখার কোনো তান্ত্রিক মতে যদি কোনো আপনি টোটকা বা রেমেডি বলেন? বন্ডিং ভালো রাখার তান্ত্রিক বা টোটকা রেমেডি আমি একমাত্র একটা বলবো, সেটা হলো যে তোমরা তোমাদের ফ্যামিলিকে সময় দাও। আমার একমাত্র রেমেডি আমি সেটা বলবো। আমাদের কাছে ছোটার আগে তোমরা ফ্যামিলিকে সময় দাও, জ্যোতিষের কাছে ছোটার আগে তোমরা ফ্যামিলিকে সময় দাও। আজকে তোমাদের হয়তো তোমরা সেই জায়গাটা পূর্ণতা করতে পারছো না বলেই আজকে কিন্তু তোমরা এই প্রবলেমটা ফেস করছো। তখন ছুটছো বশীকরণ করবো, মেসেজে আমার কাছে বহু মেসেজ আছে, আমার কাছে কেন প্রত্যেকটা মানুষের কাছে। আজকে এনারা যে ইউটিউব চ্যানেল চালাচ্ছে এনাদেরও কমেন্টে আসে যে বশীকরণ বশীকরণ বশীকরণ। আরে বশীকরণ করে কতদিন নিজের স্ত্রীকে বা স্বামীকে ধরে রাখতে পারবে? 1 দিন 2 দিন, 1 মাস 2 মাস 6 মাস? যার ওপর বশীকরণ করাচ্ছ সে আদৌ তোমাকে ভালোই বাসে না। দেখো কতদিন ধরে রাখতে পারবে? সব কিছুর তো একটা সিস্টেম আছে, সব কিছুর একটা নিয়ম আছে, সব কিছুর একটা সময়কাল আছে। তো আমি আগে বলবো যে আগে তোমরা তোমাদের ফ্যামিলিকে সময় দাও, সেই জায়গাটা দেখো যে তোমার কমতিটা কোথায়, তোমার ভুলটা কোথায়, সেটা শুধরানোর চেষ্টা করো। তারপরেও যদি না শুধরায় তখন তো আমাদের মতো ব্যক্তিরা আছি, তখন সেটা বলে দেবো। সাধনা গুপ্ত, কর্ম গুপ্ত, কর্ম কোনো দিন অন ক্যামেরা বা 10টা দর্শকের সামনে কোনো দিন তুলে ধরা যায় না, সেটা সম্পূর্ণ গুপ্ত। অসাধারণ অসাধারণ বললেন আপনি, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, এবং আপনি সত্যি এত সহজভাবে জিনিসগুলো বোঝালেন মানুষদের। কারণ এটাও সত্যি কথা, আমরা এই দেখুন স্পিরিচুয়াল পডকাস্ট করতে করতে দেখছি বহু মানুষ কিন্তু আস্তে আস্তে যেন আরও অন্ধকারের দিকে ঢুকে যাচ্ছে। বাট আপনি যেটা আজকে সত্যিই বললেন যে তন্ত্রটা কিন্তু অন্ধকার নয়, এটা উল্টে একটা আলোর প্রতীক। অবশ্যই আজকে এখান থেকে যাওয়ার পরে লোক আমাকে প্রচুর গালাগালি করবে, কারণ আমি সত্যি বলে ফেলেছি বলে। আমার শত্রু যদি আগে 10টা থাকতো এখন 100টা হয়ে যাবে এটা দেখার পরে। কিন্তু তাতে আমি খুশি, 100টা কেন, 1000 হোক, লক্ষ হোক, কিন্তু আপনি সত্যের পথে থাকবেন। কিন্তু আমি সত্যর পথে থাকবো। কেউ যদি আমাকে মারতেও আসে আমি বললো মেরে দিক, কিন্তু আমি আমার জায়গাতে রাইট থাকবো। আমি কোনো, তার কারণ হচ্ছে আপনি আপনার সেই গুরুকে সেই কথাটা দিয়েছিলেন, আমার আপনি গুরু, সবসময় সত্যের পথেই আমার থাকবেন। গুরু দুনিয়াতে নেই, উনি ব্রহ্মলীন হয়েছে আজ থেকে 2 বছর আগে। আর উনি চলে যাওয়ার পর থেকে হয়তো অনেক হেল্প আমি যেটা ওনার থেকে পেতাম সেগুলো পাই না, কিন্তু আমার মনটাকে আমি অনেকটা কঠিন বানিয়েছি। আর 2 বছর আগের থেকেও এখন আমি অনেকটা কঠিনভাবে চলি নিজেকে। আর সব সময় চেষ্টা করি আমি আমার শিষ্যদের বা যারা আমার সাথে কানেক্টেড আছে তাদেরকে সত্যর দিকটা তুলে ধরা, তাদেরকে সত্যির পথটা তুলে ধরা, আর কিছুই নয়। বাহ, ভীষণ ভালো লাগলো আপনার সঙ্গে এতক্ষণ কথা বলে। এবং দর্শক বন্ধু, আপনাদেরকে বলছি আপনাদের এই অনুষ্ঠান কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে লিখে জানান। আর যারা যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কিন্তু যাওয়ার আগে আপনাদের জন্য একটা বোনাস রইবে। সেটা কি? আমরা যাওয়ার আগে আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার মতে প্রত্যেক দিন প্রত্যেক মানুষের এমন একটা রিচুয়াল, অবশ্যই সেটা স্পিরিচুয়ালি ধার্মিক মতে করা উচিত যাতে তার জীবন অ্যাটলিস্ট আরও ভালো হবে। প্রত্যেক দিন মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ, সেটা 11 বার হোক কি 28 বার হোক কি 108 বার হোক, প্রত্যেক দিন এটা পাঠ করলে, কারণ আমরা যদি আজকে বেঁচেই না থাকি তাহলে আমরা কামাবো কি, খাবো কি, আর কীভাবে কি ফ্যামিলিকে চালাবো? আজকে তো আমার ফ্যামিলি, আজকে আমার সমস্ত কিছু যারা আমার উপর নির্ভরশীল তারা তো আমি বেঁচে থাকলেই তবে চলবে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, এটা অনেকেই ভুল করে। আমি এটার ভিডিওর শেষে আর কি এই সংশোধনটা তুলে ধরি যে মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা হলো ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনান মৃত্যুর্মুক্ষি অমামৃতাৎ। এটা হচ্ছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, যারা লাস্টে কি করে মৃত্যুর্মুক্ষি অমামৃতাৎ করে দেয়।
এই মামৃতাতে কি হয়, তাদের যেটা যেটা উদ্দেশ্যে তারা করে সেটা আরও বিপরীত ফল দিয়ে দেয়। তো অমামৃতাৎ, আজকে যদি এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র চারিদিকে দেওয়া আছে, তারা যদি সেটা পাঠ করে, তারা যদি ভগবানের ঈশ্বরের ওই জয় মা জয় মা জয় মা চারিদিকে এখন যেটা রব ওঠে, কেউ কাউকে দেখলেই তান্ত্রিকরা বা নর্মাল মানুষ জয় মা এসব ছেড়ে যদি ভক্তি মনে রাখে, শ্রদ্ধা মনে রাখে, আর তারা যদি এই নিয়মগুলো পালন করে, তারা যদি নিজের লাইফস্টাইলটাকে একটু ধার্মিক বানায়, একটু নিজেকে বদলায়, তাহলে কোনোদিন কোনো সমস্যায় থাকবে না, আর আমাদের কাছে এত ছুটতেও হবে না। ভীষণ ভালো লাগলো, ভালো থাকবেন, রাধে রাধে।